বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পরিবার সবাই ভালো আছে, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, যারা লাইভ ক্লাসে উপস্থিত আছো আমাদের ন্যাশনাল কলেজ এবং কলেজের বাহিরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখনই কলম খাতা বই নিয়ে রেডি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমি তোমাদের জন্য একটা নতুন অধ্যায় শুরু করব। তোমরা অবশ্যই অবগত আছো, অধ্যায়টির নাম হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজন। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা সেল ডিভিশন সম্পর্কে আগেও জেনে এসছো, কারণ এটা মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত তোমরা সেল ডিভিশন সম্পর্কে অনেকটাই ধারণা নিয়ে এসছো। আর আজকে আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ে আলোচনা করব। তো আগের যা শিখে এসেছো তার সাথে অনেকটাই মিল পাবে, আর কিছুটা ব্যাপকতা হবে এটা আলোচনার শেষ পর্যায়ে গিয়ে। তো এখন যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে তোমরা এসএসসি লেভেলে যেটুকু জেনে এসেছো সেটা আবার মনে করার চেষ্টা করো, এবং আমি আজকে যা আলোচনা করব তা বইয়েরই এবং এই অধ্যায়েরই টপিক। তো শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, অধ্যায়টির নাম হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। তাহলে কোষ কি? অবশ্যই আমরা সবাই জানি কোষ হচ্ছে জীবদেহের গঠনের কার্যকরী একক। আর কোষ বিভাজন, এইবার আসি কোষ বিভাজন, অর্থাৎ কোষ মানে বিভাজিত হওয়ার যে প্রক্রিয়াটি, অর্থাৎ প্রতিটা জীবের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার কোষগুলো বিভাজিত হতে হবে। অর্থাৎ সে আমাদের উদ্ভিদ বলো, প্রাণী বলো, এককোষী জীবগুলো বলো, যে মানে জীব মাত্রই সেল ডিভিশন করবে। অর্থাৎ এককোষী জীব যেমন ভাইরাস, তারপরে হচ্ছে অকোষী জীব কিছু আছে, যেমন তোমার অ্যামিবা, তোমার পড়ে এসেছো আগের ক্লাসগুলোতে, মানে তোমরা স্কুল জীবনে পড়ে এসেছো। এরা হচ্ছে কি, এরা বিভাজন প্রক্রিয়ায় যে বংশবৃদ্ধি করে, অর্থাৎ সেল ডিভিশনটা যারা এককোষী, তার অনেক এককোষী উদ্ভিদ প্রাণী আছে যাদের সেল ডিভিশনের মাধ্যমে তাদের জীবনচক্রটাই সম্পন্ন হয়। তাদের একটা সেলের মাধ্যমে একটাই এককোষী, অথচ সেই কোষের বিভাজনের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি হয়ে তাদের বংশ সৃষ্টি হচ্ছে। আবার যারা বহুকোষী, তাদের ক্ষেত্রে এই একটা কোষই বিভাজিত হতে হতে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি করছে। সেটা উদ্ভিদের ক্ষেত্রেও প্রযোজ্য, প্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য। উন্নত উদ্ভিদ এবং উন্নত প্রাণী, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই শিক্ষার্থীরা? উন্নত উদ্ভিদ এবং উন্নত প্রাণী, যারা উদ্ভিদ, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি মাত্র কোষ, এই কোষটি বিভাজিত হয়ে একটি থেকে দুইটি, এভাবে করে চারটি, এভাবে করে হতে হতে তাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন ঢাল, পাতা, তারপরে হচ্ছে মূল, কাণ্ড, ফুল, ফল, এই সব কিছুই কিন্তু কোষ বিভাজন না হলে এগুলো তৈরি হতো না। তো শিক্ষার্থীরা, আজকে আমি এই কোষ নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। আর আমাদের যে সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু একটি কোষ থেকে। একটি কোষ বিভাজিত হয়ে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ, কোষগুলো বিভাজনের মাধ্যমে টিস্যুতন্ত্র তৈরি করেছে। অনেকগুলো টিস্যুতন্ত্র মিলিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে। অর্থাৎ কোষ বিভাজন হচ্ছে জীবের এক অত্যাবশ্যকীয় এবং মৌলিক একটি ঘটনা, এটা হতেই হবে। তো আজকে শিক্ষার্থীরা, আমি এখনই তোমাদেরকে কোষ বিভাজন নিয়ে আরও কিছু আলোচনা করব। তার আগে তোমরা আমাকে একটু শিওর করো যে আমার কথা, সাউন্ড এবং লেখাটা স্পষ্ট কিনা। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন কোষ নিয়ে আলোচনা করছি। তাহলে কোষ কি তোমরা জেনে গিয়েছো যে কোষ কি, যে জীবদের গঠনে কার্যকরী এককে কোষ বলে। অর্থাৎ অনেকগুলো কোষ মিলে একটি কি হয়, অনেকগুলো কোষ মিলে
কোষগুচ্ছ হয় বা কলা তৈরি হয়, অনেকগুলো কলা মিলে কলাতন্ত্র গঠিত, কলাতন্ত্রগুলো মিলে একটি দৈহিক গঠন সম্পন্ন হয়। এখন শিক্ষার্থীরা কোষকে আবিষ্কার করেছিলেন তোমরা অবশ্যই জানো, বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন। তো শিক্ষার্থীরা এখন আমাকে একটু কনফার্ম করলে ভালো হয় যে লেখাটা এবং হ্যাঁ ক্লিয়ার, গুড, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি সামনে যাচ্ছি, একটু লেট হয়ে গেছে আসলে আমার আগের ক্লাসটিতে টিচারের শেষ করতে যতটুকু লেট হয়েছে আমার ক্লাসে প্রবেশ করতে ততটাই দেরি হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমরা কাটিয়ে উঠতে পারবো। তারপরে হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন কি? সেল ডিভিশন, শিক্ষার্থীরা লেখাটা স্পষ্ট দেখো তো। সেল ডিভিশন বা কোষ বিভাজন কি? আমি মুখে বলেছি, তারপরও প্রশ্নটা লিখে রাখতে পারো, কারণ এই প্রশ্নটা লেখা থাকলে উত্তরগুলো পড়তে ইচ্ছে করবে। তাহলে কোষ বিভাজনটা হচ্ছে কি বললাম আমি, একটি কোষ থেকে যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে মানে অনেকগুলো কোষের সৃষ্টি করে, সেটাই হচ্ছে কোষ বিভাজন। অর্থাৎ এটা একটা প্রক্রিয়া, জীবকোষের বিভক্তির মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে কোষ বিভাজনটা হচ্ছে একটি প্রক্রিয়া। অর্থাৎ এই যে প্রক্রিয়ায় জীবকোষগুলো কী করে, বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি অথবা দুটি থেকে চারটি কোষ সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। শিক্ষার্থীরা এখন শোনো, আমরা দেখেছি যে বট গাছ, সেই বিশাল আকৃতির বট গাছ যার ছায়ায় আমাদের মানে দেহ শীতল হয়ে আসে, যার ছায়ায় ক্লান্ত মানুষেরা আশ্রয় নেয়, সেই যে বট গাছ তারও কিন্তু একটি সেল থেকে এত বড় দেহটা অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এই যে হাতি বলো, আমরা আমাদের দেহটাই বলো, সব কিছু একটি কোষ বিভাজনের মাধ্যমেই এই আমাদের দেহটা সৃষ্টি হয়েছে। আবার দেখো, আমি কিছুক্ষণ আগেই বলেছি, যারা এককোষী তাদের দেহ বিভাজনের মাধ্যমে তাদের বংশটা সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এই যদি কোষ বিভাজনটা না হতো তাহলে তো এগুলো কিছুই হতো না। তো শিক্ষার্থীরা তাহলে দেখো, কোষ বিভাজনের হচ্ছে তাহলে আমরা কি বুঝতে পারলাম, ব্যাকটেরিয়া, ইস্ট এগুলো বারবার বিভাজনের মাধ্যমে তাদের বংশ সৃষ্টি হচ্ছে। তারপরে আমরা আরও দেখেছি শিক্ষার্থীরা, যে এই আমাদের যে দেহটা সেটাও এই একইভাবে সৃষ্টি হয়েছে। তো আমার কথা হচ্ছে যে এই কোষ বিভাজনটা তাহলে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন? শিক্ষার্থীরা তোমরা কোষ বিভাজন কে আবিষ্কার করেছেন এটা তো আমাদের জানা দরকার। যদি আমরা কোষ বিভাজন কে করেছেন সেটাই না জানলাম তাহলে কিন্তু আজকে এই কোষ বিভাজনের মাধ্যমে যে আমাদের দেহটা তৈরি হচ্ছে, আমাদের পূর্ণাঙ্গ দেহটা আমাদের দেহ তৈরি হচ্ছে সেটা আমরা জানতেই পারতাম না। তাহলে এই গুরুত্বপূর্ণ কোষ বিভাজনের বিষয়ে যিনি আমাদের জানিয়েছেন তিনি হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে বিজ্ঞানী। তোমরা এটা এমসিকিউর জন্য লিখে রাখবে, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং শিক্ষার্থীরা লিখে নাও, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে স্যালামান্ডার হতে, অর্থাৎ বিজ্ঞানী ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজনটি লক্ষ্য করেন। সামুদ্রিক স্যালামান্ডার কোষে সামুদ্রিক স্যালামান্ডার কোষে এই কোষ বিভাজনটি প্রথম লক্ষ্য করেন। তাহলে আমরা জানতে পারলাম যে ফ্লেমিং সর্বপ্রথম এই কোষ বিভাজন সম্পর্কে আমাদেরকে অবগত করলেন। স্যালামান্ডার মাছের ক্ষেত্রে এটা প্রথম প্রত্যক্ষ এটাকে লক্ষ্য করেন। শিক্ষার্থীরা
তারপরে যদি আমি আসি যে কোষ, এখানে আছে অপত্য কোষটা কি, আর একটা হচ্ছে মাতৃকোষ কি। শিক্ষার্থী তোমরা এটা মনে আছে, আবার মনে করে দেখো। আমি বলেছি যে একটি কোষ থেকে একাধিক কোষের সৃষ্টি হয়, যে কোষ থেকে পরবর্তী কোষগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো আমি যদি বলি যে এইটা একটি ব্যাকটেরিয়া কোষ, সাপোজ এটা একটা ব্যাকটেরিয়া কোষ। এখন ধরো এই ব্যাকটেরিয়া কোষটা থেকে যখন বিভাজিত হয়ে আবার আরও একটা থেকে যখন দুইটা হলো, তাহলে ধরো এই যে এই কোষটা হচ্ছে মাতৃকোষ হবে। যে কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হচ্ছে সেই কোষটা হচ্ছে মাতৃকোষ। আর যে কোষ দুটি মাতৃকোষ থেকে যে দুটি কোষ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অপত্য কোষ। অপত্য কোষ। তাহলে প্রতিবারই তো এটা হচ্ছে, অর্থাৎ মাতৃকোষ থেকে নতুন সৃষ্ট কোষগুলাই হচ্ছে অপত্য কোষ। তাহলে আমরা আবার যখন এই কোষটা আবার এই কোষ থেকে যখন আবার কোনো নতুন করে আবার দুটি কোষ তৈরি হবে, তখন এটি হয়ে যাবে মাতৃকোষ, আর হচ্ছে বাকি দুটা কোষ হবে অপত্য কোষ। এভাবে চলতে থাকে। আবার এই কোষ থেকে আবার যখন দুটা কোষ হবে তখন এটা হয়ে যাবে মাতৃকোষ, এবং নতুন সৃষ্ট কোষটা হবে অপত্য কোষ। এইভাবেই কোষ বিভাজনটা চলছে। শিক্ষার্থীরা, এখন যদি আমি বলি যে কোষ বিভাজন নিয়ে আরও যদি বলি, কোষ বিভাজন কত প্রকার, নিশ্চয়ই তোমাদের মনে আছে। শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই মনে আছে কোষ বিভাজনের সম্পর্কে যে কত প্রকার কোষ বিভাজন আছে। তো আমরা সবাই জানি কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, আর হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া বা মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে 3 ধরনের, 3 প্রকার। একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আর এটা হচ্ছে মায়োসিস। এগুলো তোমরা এসএসসিতে জেনে আসছো, আর তার আগে থেকেই শুরু হয়েছে মায়োসিস। তাহলে দেখো মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে একদম সরাসরি খুব সহজ সরলতম বিভাজন প্রক্রিয়া, যে বিভাজনটি সম্পন্ন হয় কোষের ক্ষেত্রে, সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তো শিক্ষার্থীরা, মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয়াস, এই কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করতে সক্ষম। আর এই জন্য এটাকে সহজ সরল বিভাজন অথবা মাইটোসিস কোষ বিভাজন বলা হয়, অর্থাৎ প্রত্যক্ষ কোষ বিভাজন বলা যেতে পারে। তাহলে এটার মাইটোসিস কোষ বিভাজনের আরেকটি নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, উৎপন্ন কোষকে বলে অপত্য কোষ, হ্যাঁ, আর বা শিশু কোষ। ঠিকই আছে, কারণ এটা তো শিশু, হ্যাঁ। আর হচ্ছে যে কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, শিশু কোষটি সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে মাতৃকোষ। হ্যাঁ, ঠিক আছে শিক্ষার্থীরা। তাহলে দেখো, তাহলে আমরা কি বলছি যে এটা জটিল প্রক্রিয়া ছাড়াই কিন্তু মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা তোমরা এর আগেও জেনে আসছো। যেমন ধরো আমি এই প্রক্রিয়াটা একটু দেখাচ্ছি। ধরো এটা একটা কোষ, আর ভিতরে আছে নিউক্লিয়াস। এখন এটা যখন প্রত্যক্ষ কোষ বিভাজনে যাবে শিক্ষার্থীরা, তখন এটা কি করবে, এই ভিতরে যে নিউক্লিয়াসটা আছে সেটা ডাম্বল আকৃতি হবে ধীরে ধীরে, অর্থাৎ এই নিউক্লিয়াসটাও একটু লম্বা হবে, একটু খাঁজে তৈরি হবে। এটা হচ্ছে খাঁজ, আর ভিতরে যে নিউক্লিয়াসটা বৃত্তাকার ছিল সেটাও পাশাপাশি একটু ডাম্বল আকার হতে শুরু করবে। এই হচ্ছে এটা নিউক্লিওলাস ভিতরেটা, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তার পরবর্তীতে সেটা আরও কি করবে শিক্ষার্থীরা, এর পরবর্তীতে এটা আরও খাঁজটা আরও গভীরে চলে যাবে। পরবর্তীতে খাঁজটা আরও গভীরে চলে যাবে।
এভাবে যাবে এবং নিউক্লিয়াসটাও তার পাশাপাশি এইভাবে আসবে এবং ভিতরে নিউক্লিওলাস সেটা এই যে এইভাবে অবস্থান করবে। অর্থাৎ এটা ডাম্বল আকৃতি হতে থাকলে পাশাপাশি তার ভিতরে নিউক্লিয়াসটাও ডাম্বল আকৃতি হতে থাকবে। এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এই খাঁজটা একদম মিশে গেছে, পরস্পরের সাথে মিশে যাবে এবং আলাদা করে দুটা নিউক্লিয়াস তৈরি হবে। ভিতরে নিউক্লিয়াস, এটা কোষ, দুইটা কোষ তৈরি হয়ে গেল আর এইটা হলো নিউক্লিয়াস আর এই নিউক্লিওলাস, অর্থাৎ এই অংশটা হচ্ছে এটা আর এই অংশটা হচ্ছে এটা। এই ধরনের কোষ বিভাজন আমরা কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাই। আমরা এই ধরনের কোষ বিভাজনগুলো আমরা আরও অনেক কিছু আমরা দেখতে পাই ইস্ট, তারপরে কিছু ব্যাকটেরিয়ার মধ্যে অবশ্যই আমরা এই ধরনের কোষ বিভাজন দেখতে পারি। তাহলে এই কোষ বিভাজনটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজন, একদম সরল সহজতম বিভাজন, এখানে কোনো জটিলতা নাই। অর্থাৎ কোষ বিভাজনের সময় হলে কোষটা কি হচ্ছে লম্বালম্বিভাবে এটা একটু ডাম্বল আকৃতি হওয়া শুরু করে। অর্থাৎ ডাম্বল আকৃতি আমরা সেটা বুঝি যে যেটা নাকি একটু খাঁজ হয়ে দুপাশটা চেপে আসে এবং মাঝখানটা চেপে আসে এবং দুপাশটা বৃত্তাকার ধারণ করে। সেইভাবে খাঁজ হতে হতে এক সময় দুইটা মিলে যাবে এবং আলাদাভাবে দুইটা পরিপূর্ণ দুইটা কোষ তৈরি হবে। তো এই যে একটা কোষ থেকে দুইটা কোষ হলো, এই দুটাই কিন্তু অপত্য কোষ বা তোমরা লিখেছ শিশু কোষ, হ্যাঁ তাও হবে, এটাই হচ্ছে শিশু কোষ বা অপত্য কোষ। আর এইটা হচ্ছে মাতৃকোষ। এই ক্ষেত্রে মাতৃকোষ হচ্ছে এগুলা মাতৃকোষ, এটা প্রক্রিয়া। মাতৃকোষ প্রথমেই এখান থেকে ডাইরেক্ট শিশু কোষ হবে না, তার আগে কিছু প্রসেসিং হবে। যেমন এই ডাম্বল আকৃতি হওয়া শুরু করলো, একসময় ডাম্বল আকৃতি হলো, খাঁজটা কাছাকাছি চলে আসছে, একসময় মিশে গেল, তারপর দুটা কোষ তৈরি হলো। এইভাবে যে সহজ সরল প্রক্রিয়ায় যে কোষ বিভাজনটা হয় সেটাই হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজন। তো শিক্ষার্থীরা, এবার আসি আমি মাইটোসিস কোষ বিভাজনটা নিয়ে। তোমরা অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানো। শিক্ষার্থীরা, মাইটোসিস কোষ বিভাজনটা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, মাইটোসিস কোষ বিভাজন একটা প্রক্রিয়া, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়, মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা এবং কি হয়, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। এইটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন সমীকরণ কোষ বিভাজন। আমরা সমীকরণও লিখতে পারি, সমীকরণ কোষ বিভাজন। কেন বলছি? কারণ মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন অপত্য কোষে যে কোষ থেকে এই কোষ বিভাজনটা হচ্ছে, অপত্য কোষ দুটা মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন, অর্থাৎ সেখানে নিউক্লিয়াসের এবং ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, তাই এটাকে সমীকরণ কোষ বিভাজন বলা হয়। তো সেক্ষেত্রে আমি আবারও বলছি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়। তাহলে নিউক্লিয়াস একবার বিভাজিত হলে নিউক্লিয়াস একটা থেকে হয়ে গেল দুটা, এবং ক্রোমোজোম একবার বিভাজিত হলো, ফলে সেটা লম্বালম্বিভাবে দুইটা বিভাজিত হয় এবং দুইটা নিউক্লিয়াসের মধ্যে সমান সংখ্যক ক্রোমোজোম চলে যায়। আমি যদি এটা আরেকটু স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করি তাহলে তোমরা হয়তোবা আরেকটু ক্লিয়ার হতে পারবে। আমি মাইটোসিস কোষ বিভাজনের ব্যাপারে আরেকটু বোঝানোর চেষ্টা করছি। দেখো শিক্ষার্থীরা, দেখো এটা ধরো কোষ, এটা হচ্ছে কোষ, হ্যাঁ, এই হলো নিউক্লিয়াস। তাহলে এটা কোষ, এটা নিউক্লিয়াস। এখানে আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। ধরে নাও যে এখানে আছে 46টি ক্রোমোজোম। এখন এখানে আছে 46টি ক্রোমোজোম, এই 46টি ক্রোমোজোম। এখন যদি এটা লম্বালম্বিভাবে এইভাবে যদি বিভক্ত হয়, তাহলে এই যে 46টা ক্রোমোজোম আছে, আমি 46টা আঁকি নেই, আমি বোঝাচ্ছি যে এখানে 46টা আছে। এখন এই 46টা ক্রোমোজোম যদি মাঝখান দিয়ে আমরা এভাবে যদি বিভাজিত হয় তাহলে কি হবে, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের ভিতরে 46টা ক্রোমোজোমই কিন্তু আসছে, কারণ এটা তো মাঝ বরাবর, এটা মেরু অঞ্চল
এটা দেখো, এটা হচ্ছে এই পূর্ব পশ্চিম, এটা ভেঙে গেছে। অর্থাৎ হ্যাঁ, এই যে বিভাজনের কারণে এখানে আসছে 46টা ক্রোমোজোমই আসছে, আর এই পাশেও কিন্তু 46টাই ক্রোমোজোম। অর্থাৎ এই নিউক্লিয়াসটাই এই নিউক্লিয়াস, এটা হচ্ছে এখানে এই ক্রোমোজোমের ব্যাপারটা দেখো। নিউক্লিয়াসে একবার বিভাজন হওয়ার কারণে ভিতরের ক্রোমোজোমগুলো 46টা এই পাশে আসছে, 46টা এই পাশে। তাহলে এটা হচ্ছে কি সমীকরণ বিভাজন। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে বিষুবীয় রেখা বরাবর যেটা বিভাজিত হলো, বিষুবীয় হওয়ার কারণে এখানে ক্রোমোজোমের সংখ্যা সমান পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সমীকরণ বিভাজন। এখন কেন বলা হচ্ছে দেখো, কারণ এই যে মাতৃকোষ ছিল সেখানেও 46টা ক্রোমোজোম ছিল, এবং এই ক্রোমোজোম একবার বিভাজিত হওয়ার কারণে এখানে যে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোমের কোনো পরিবর্তন আসে না, এখানে 46টা ক্রোমোজোমই রয়ে গেছে। তাহলে ক্রোমোজোমের সংখ্যার দিক থেকে তো কোনো পরিবর্তন আসেনি, তার অপত্য কোষেও ক্রোমোজোমের সংখ্যা 46টাই আছে, এবং মাতৃকোষেও ক্রোমোজোমের সংখ্যা 46টাই ছিল। নিউক্লিয়াসও একবার বিভাজন হয়েছে এবং ক্রোমোজোমও একবার বিভাজন হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে সমীকরণ কোষ বিভাজন। তো শিক্ষার্থীরা এখন দেখো, তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজনের এখন যখন নাকি এই কোষ বিভাজনটা হয়, একটা কোষের মধ্যে তো সাইটোপ্লাজম থাকে, তোমরা জানো যে কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে, তারপর নিউক্লিয়াসও থাকে, আরও অন্যান্য উপাদান থাকে, অঙ্গাণু থাকে। এখন একটা কোষ যখন সম্পূর্ণভাবে বিভাজিত হয়, শেষ পর্যন্ত যখন বিভাজিত সম্পন্ন করে, তখন কিন্তু কোষের সাইটোপ্লাজমটাও বিভাজন হয়। তাহলে কোষের সাইটোপ্লাজম বিভাজিত হয়ে এইখানে সাইটোপ্লাজমের সহ নিউক্লিয়াসটা এই অংশে চলে গেছে, ক্রোমোজোম 50% এখানে চলে, মানে 50% না, মানে অর্ধেকটা ক্রোমোজোম, অর্থাৎ 46টা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিষুবীয় অঞ্চল বরাবর বিভক্ত হওয়ার কারণে এখানে 46টা আসছে। আমি বলতে চাচ্ছি যে সাইটোপ্লাজমের তো বিভাজন হচ্ছে, সেটাকে নাম বলা হয় সাইটোকাইনেসিস। অর্থাৎ কোষ বিভাজনের যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন ঘটে তাকে বলা হয় সাইটোকাইনেসিস। আবার কোষ বিভাজনের পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন ঘটাকে বলা হয়, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা হলো সাইটোকাইনেসিস, আর ওইটা আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তার মানে কোষ বিভাজনের ক্ষেত্রে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হবে ক্যারিওকাইনেসিস। তাহলে আমরা কি জানলাম, যে একটি কোষ বিভাজনে একটা কোষ বিভাজন সম্পন্ন হতে গেলে সাইটোপ্লাজমের বিভাজন হতে হবে, নিউক্লিয়াসের বিভাজন হতে হবে, আর তাই সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হবে সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তো এখন আমি এই যে কোষ বিভাজনটা হচ্ছে নিউক্লিয়াসের, এই বিভাজনটা সর্বপ্রথম লক্ষ্য করেন স্লাইখার 1879 খ্রিস্টাব্দে। তাহলে নিউক্লিয়াসের যে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের যে বিভাজন হয়, সেটা সর্বপ্রথম বিজ্ঞানী স্লাইখার প্রত্যক্ষ করেন কে শিক্ষার্থীরা? বিজ্ঞানী 1879 খ্রিস্টাব্দে। স্লাইখার 1800, শিক্ষার্থীরা লিখে ফেলো, 1879 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্লাইখার সর্বপ্রথম এই নিউক্লিয়াসের বিভাজনটি প্রত্যক্ষ করেন। তো শিক্ষার্থীরা নিউক্লিয়াসের যে এরকম বিভাজনটা হয় সেটা তিনি প্রত্যক্ষ করেন। সর্বপ্রথম নিউক্লিয়াসের বিভাজন প্রত্যক্ষ করেন। তো এখন আমরা আর একটু যদি চিন্তা করি, তারপর দেখো শিক্ষার্থীরা,
পরবর্তীতে 1882 খ্রিস্টাব্দে ওয়াল্টার ফ্লেমিং এই প্রকার যে কোষ বিভাজন হয় সেই পূর্ণ বিভাজনকেই মাইটোসিস নামে অভিহিত করেছেন। তাহলে দেখো, একজন বিজ্ঞানী কী করলেন, নিউক্লিয়াসের যে বিভাজন হয় সেটা প্রত্যক্ষ করেছিলেন, কিন্তু উনি নামকরণ করেননি যে সমীকরণ, এটার নাম যে মাইটোসিস কোষ বিভাজন বা সমীকরণ কোষ বিভাজন, সেটি তিনি নামকরণ করতে পারেননি। তিনি কি করেছিলেন, তিনি দেখেছিলেন যে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলো, নিউক্লিয়াসের যে বিভাজন হয় সেটা তিনি প্রত্যক্ষ করেছিলেন, এইটুকুই করেছিলেন। কিন্তু তার পরবর্তীতে 1882 খ্রিস্টাব্দে ওয়াল্টার ফ্লেমিং, লিখে নাও, এটা এমসিকিউ আসবে। 1882 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং কি করলেন, এই কোষ বিভাজনটার নাম দিলেন মাইটোসিস কোষ বিভাজন। ফ্লেমিং কোষ বিভাজনটির নাম দিলেন, এটির নাম দিলেন মাইটোসিস কোষ বিভাজন, নামকরণ করেন মাইটোসিস কোষ বিভাজন। তো শিক্ষার্থীরা, এখন দেখো তাহলে আমাদের এই মাইটোসিস কোষ বিভাজনের কী বৈশিষ্ট্য আমরা জানি। এটি লম্বালম্বভাবে বিভক্ত হয় এবং সমানভাবে দুভাবে বিভক্ত হয়, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা দেখতে পারি যে এটি দুটি ভাবে সমানভাবে বিভক্ত হবে। প্রতিটি ক্রোমাটিডগুলো থেকে কি হবে, অপত্য ক্রোমোজোম এবং তার নিকটস্থ মেরুতে পৌঁছে যাবে আর নিউক্লিয়াসেরও সৃষ্টি হবে। আমরা মাইটোসিস কোষ বিভাজনে দেখতে পাবো যে দুটি অপত্য কোষেই ক্রোমোজোমের সংখ্যাগুলো সর্বদাই সমান পাওয়া যাচ্ছে। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা কিন্তু আরও দেখতে পাই যে অপত্য কোষগুলো কি হচ্ছে, পরবর্তীতে বৃদ্ধি পেয়ে আবার সেই মাতৃকোষের সমান আবার একই রূপ ধারণ করে এনেছে। এছাড়াও আমরা কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনে আরও কিছু বৈশিষ্ট্য পাই, যেখানে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান হচ্ছে। এছাড়াও অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হচ্ছে। এই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেলাম। তো শিক্ষার্থীরা, আসলে যখন একটি অধ্যায় প্রথমে শুরু করা হয় তখন আমি যদি একটু আরও ডিটেলস ব্যাখ্যা করি তোমাদের ভালো লাগবে না, সেজন্য আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি মাইটোসিস কোষ বিভাজনটা নিয়ে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনটা কীভাবে হচ্ছে, তার গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে শিক্ষার্থীরা তোমরা দেখে রাখো, অ্যামাইটোসিস প্রক্রিয়ার গুরুত্বটা কিন্তু আছে, কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজন যদি না হতো তাহলে বিজ্ঞানীরা ধারণা যে অ্যামাইটোসিস কোষ বিভাজন থেকেই ধীরে ধীরে মাইটোসিস, তারপরে মেয়োসিস কোষ বিভাজনের সৃষ্টি হয়েছে। কাজে অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে মাইটোসিসের কোষ বিভাজনের উৎপত্তি, তাহলে অ্যামাইটোসিস কোষের গুরুত্ব আছে। আরেকটি হচ্ছে অ্যামাইটোসিস কোষ মাধ্যমে যারা অপরিণত অর্থাৎ অনুন্নত জীব, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, এই জাতীয় জীবের জন্ম হচ্ছে মাইটোসিস কোষ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আছে, আর অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আছে, আর মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য পর্যন্তই আজকে আমি আলোচনা করেছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি আরও ডিটেলস আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন, বিভিন্ন মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটা এবং তার গুরুত্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ক্লাসটি তোমরা পড়ে ফেলবে বাসায়, জানা ক্লাসই, তাই আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে, তবে পড়ে রাখবে। আর বিজ্ঞানী নামগুলো, সনগুলো অবশ্যই মনে রাখবে, কোন বিজ্ঞানী কী আবিষ্কার করেছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের তো এমসিকিউ আছে। তো আজকে তাহলে এই পর্যন্ত শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকবে, এই দোয়া করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।